নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, বর্তমান সমাজ ব্যবস্থায় বিবাহিত জীবন খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিগত 50 বছর আগেকার লাইফস্টাইল সেই জায়গাটা যেমন বর্তমানে নেই, আগামী হয়তো 20 বছর পরে সেটার বর্তমান লাইফস্টাইলের পরিবর্তন আরও অনেক গুণ পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ চেঞ্জ হয়ে যাবে। কারণ প্রত্যেকটা কালের অবর্তনে সেগুলো কিন্তু পরিবর্তন আসে। অর্থাৎ কাল যেমন পরিবর্তন হয়, সেই সঙ্গে সঙ্গে আপনার জীবনের লাইফস্টাইলও পরিবর্তন হয়, সম্পর্ক পরিবর্তন হয়, কর্মক্ষমতা পরিবর্তন হয়, কর্মের ধরন পরিবর্তন হয়, সিস্টেম পরিবর্তন হয়। এইভাবেই মানুষ কিন্তু ধীরে ধীরে যে নির্দিষ্ট যুগগুলো, বিগত দিনের যে 3 যুগ, সত্য যুগ থেকে শুরু হয়ে এই মুহূর্তে ঘোর কলিযুগে অবস্থান করছে, এবং এই কলিযুগেরও 5,000 বছর অতিক্রম করে ঘোর কলিতে বর্তমান রয়েছে। তাহলে পরিবর্তন জীবনের দিনের পর দিন আসছে। তাহলে এক্ষেত্রে আপনি আপনার জীবনের লাইফ পার্টনার, অর্থাৎ আপনার বিবাহিত জীবন কেমন হতে পারে, কি হতে পারে, সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। সেক্ষেত্রে দেখুন, বিবাহিত জীবন এবং বিবাহের আগের সম্পর্ক দুটো কিন্তু আকাশ পাতাল পার্থক্য। বিবাহের আগের সম্পর্ক প্রেমিক প্রেমিকাদের মধ্যে যেটা থাকে, সেই ভাবগত কানেকশান দেয় পঞ্চম থেকে, কিন্তু সেটা বিবাহিত জীবনে আপনার ক্ষেত্রে সুখী দাম্পত্য জীবন হবে না অসুখী দাম্পত্য জীবন হবে, সেটা ডিপেন্ড করবে সর্বদাই আপনাদের দুজনের জন্মছকের সপ্তম ভাবের কানেকশান থেকে। তাই আজকের আলোচনা করব আমি যে আপনার জীবনের বিবাহিত জীবনটা সুখের হবে না অসুখের হবে, অর্থাৎ অসুখী জীবনযাপন না সুখী জীবনযাপন আপনার বিবাহিত জীবনে আসবে, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথম অবস্থায় দেখুন, প্রেমটা হয় কিভাবে না, পঞ্চমের থেকে কানেকশন প্রেম হয়। একটা জাতক জাতিকার লগ্নের সাপেক্ষে দ্বিতীয় ভাব হচ্ছে আত্মীয় বাড়া, আত্মীয়র বৃদ্ধি হওয়া, দ্বিতীয় ভাব। আর অন্যান্য এই ভাবের কানেকশন অনুযায়ী অনেক বিচার হয়। তারপরে পঞ্চম ভাব হয় মনের মিল, প্রেমজ সুলভ আচরণ, প্রেম ভালোবাসা। তার সঙ্গে সঙ্গে একাদশ যদি আপনার সাকসেসের জায়গা দেয়, যেটা সফলতার জায়গা দেয়। এই তিনটে গ্রহের তিনটের ভাবের কানেকশান আপনার জীবনে প্রেম আসে, ভালোবাসা আসে। সেটার সঙ্গে যদি চতুর্থ কানেকশান হয়ে যায়, তাহলে বন্ধুত্বর জায়গা থেকে প্রেম আসে। সেটা পরিণতি, যে জায়গাটা প্রেমের পরিণতি, সেটা বিবাহ সাধারণ জীবনযাপনে সেটাই মনে হয়। কিন্তু 20 বছর পরে এটার এই কানেকশানটা থাকবে না। কারণ জেনে রাখুন যে প্রেম বিবাহ, অর্থাৎ বিগত 50 বছর আগের যে কানেকশান ছিল, যে বিবাহের পরবর্তী জীবনযাপন কতটা ভালো হবে তার ভাগ্যস্থান থেকে দেখা হতো তার স্বামীর উন্নতি কত হবে। অর্থাৎ স্বামীর ভাগ্য ভালো থাকলে তার নিজের ভাগ্যের উন্নতি হতো। অর্থাৎ সেটাই, স্বামীর ভাগ্যটাকেই মেয়েরা তার নিজের ভাগ্যকে ক্যালকুলেশন করত। কিন্তু বর্তমান জায়গায় তার নিজস্ব ভাগ্যের একটা জায়গা রয়েছে। সেই জন্য দেখবেন হাতের রেখা দেখার ক্ষেত্রে আগে মেয়েদের ক্ষেত্রে তাদের নিজের যে হাতের রেখা দেখা হতো বাঁ হাতটা, কারণ বাঁ হাতটা তার নিজের ভাগ্যকে ইঙ্গিত করে, তার জন্ম কানেকশন অনুযায়ী প্রত্যেকের জন্মছকের। আর ডান হাত থেকে দেখা হয় সে কর্মের জায়গা, অর্থাৎ সে কী কর্ম করছে। দেখবেন এখন কিন্তু পরিবর্তন হয়েছে, মেয়েদের ক্ষেত্রে এখন ডান হাত বাঁ হাত দুটো দেখা হয়, কারণ একটা ভাগ্য আর একটা তার জন্মগত কানেকশান। ছেলেদের ক্ষেত্রেও কিন্তু তাই। ছেলেদের ক্ষেত্রে সেক্ষেত্রে বাঁ হাতটা দেখা হতো না, কারণ তার বাঁ হাতটা তার লাইফ পার্টনারের হাত বলে, ডান হাতটা তার জীবনের কর্মজীবনের হাত, তার জীবনে সে কী নিয়ে এসছে, কী নিয়ে যাবে, কী করবে।
তাহলে এইভাবে ক্যালকুলেশন, এইভাবে পরিবর্তন হয়। তাই আপনার দাম্পত্য জীবন কতটা সুখের হবে সেটা আপনি আপনার বিবাহটা লাভ ম্যারেজ হয়েছে, অর্থাৎ প্রেম করে বিবাহ করেছেন, কিন্তু একটা জিনিস জেনে রাখুন যে প্রত্যেকের বিবাহিত জীবনের 3টে কানেকশান রয়েছে, যেটা হচ্ছে দ্বিতীয় ভাব, যেটা হচ্ছে চতুর্থ ভাব, যেটা হচ্ছে সপ্তম ভাব, এবং তার সঙ্গে সঙ্গে ডিপেন্ড করবে তার দ্বাদশ ভাব। কেন এই 4টে ভাবকে বললাম? কারণ দ্বিতীয় ভাব হচ্ছে আপনার আত্মীয় স্বজন কুটুম্ব। মেয়েদের ক্ষেত্রে দ্বিতীয় ভাব খুবই গুরুত্বপূর্ণ, কারণ তার শ্বশুরবাড়ি এখনও পর্যন্ত সমাজ ব্যবস্থা যে জায়গায় কানেকশন পাচ্ছে, কারণ বিবাহের পরে সেই মেয়েকে তার শ্বশুর বাড়িতে যেতে হয়, এবং সেই শ্বশুরবাড়ির যত রিলেটিভ থাকবে সেই মেয়ের ক্ষেত্রে কতটা তার সঙ্গে সুসম্পর্ক রাখবে সেটাকে দেখে ওই দ্বিতীয় ভাব থেকে। দ্বিতীয়ভাবে যদি কোনো নেগেটিভ ভাইব্রেশন কাজ করে, তাহলে সেই জাতিকার বা সেই জাতিকার ক্ষেত্রে তার শ্বশুরবাড়ির রিলেটিভ ভালো হয় না, এবং তার কারণে অকারণে অশান্তি, অকারণে বদনাম, অকারণে মানসিক আঘাত, শারীরিক আঘাত বিভিন্নভাবে হয়। বিগত দিনের পেপারগুলো পড়লে পরে আপনি দেখতেন কতটা অত্যাচার সেই মানুষটার ওপর হতো। বর্তমানে তার অনেক পরিবর্তন হয়েছে। তাই দ্বিতীয় ভাব খুবই গুরুত্বপূর্ণ মেয়েদের ক্ষেত্রে। তার শ্বশুরবাড়ির রিলেটিভের জায়গা যদি ভালো থাকে, তাহলে তার দাম্পত্য জীবন অনেকটা গুণ ভালো জায়গা থাকবে, কারণ সে কিছু মানুষকে পাবে তার মন খুলে কথা বলার মতো, তার মতো চলার মতো। চতুর্থ ভাব কি হয়? চতুর্থ থেকে বিবাহিত জীবনের প্রত্যেকের জীবনের সুখ, শান্তি, সমৃদ্ধিকে ইঙ্গিত করে। তার নিজের ভালোবাসার জায়গা বলা হয়, নিজের দায়িত্বের জায়গা বলা হয়, নিজের গুরুত্বর জায়গা বলা হয়। অনেক মানুষের দেখবেন গুরুত্বই নেই, মানুষটার বিবাহ হয়েছে তাকে গুরুত্বই দেওয়া হয় না, কানেকশান, নেগেটিভ ভাইব্রেশন কাজ করে। সেই জন্য চতুর্থ থেকে যে মানুষটার গুরুত্ব রয়েছে সেই সংসারে তার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি অবশ্যই রয়েছে। সে যাই খাক না কেন সেটাই তার জীবনের সুখ, সে যাই অর্জন করুক না কেন অর্থ, সেটাই তার জীবনের শান্তি বিরাজ করে। তাই এই গুরুত্ব, চতুর্থ ভাব কানেকশন নেগেটিভ যদি হয়, তাহলে দাম্পত্য অশান্তি বা দাম্পত্য জীবনের শান্তি থাকে না। তার পরবর্তীতে কি হচ্ছে? সপ্তম হচ্ছে আপনার লাইফ পার্টনার, আপনার যার সঙ্গে বিবাহ হলো, অর্থাৎ ওই পঞ্চম চতুর্থ বিবাহ হলো, অর্থাৎ দেখা হলো বন্ধুত্বর জায়গার থেকে প্রেম করেছেন, তারপরে কি হলো, তার পরিণতি বিবাহ করেছেন। সপ্তমের কানেকশান যদি থাকে তাহলে বিবাহ হবে। আপনি 5 বছর কেন 10 বছর সুসম্পর্ক ছিল, কিন্তু লাস্টে সপ্তমের কানেকশান নেই, অর্থাৎ আপনার ওই বিবাহ হওয়ার আগে লাস্টে গিয়ে স্টেজটা কেটে গেছে, সম্পর্কটা নেই, বিবাহ অন্য জায়গায় হচ্ছে আপনার। কারণ আপনি বিগত 10 বছর বা 5 বছর যার সঙ্গে সুসম্পর্ক ছিল সেই সম্পর্ক থাকবে না, সেটা বিবাহিত জীবনে পরিণতি হবে না, এটাই কানেকশন দেয়। সেই জন্য সপ্তম খুবই গুরুত্বপূর্ণ। সপ্তম যদি নেগেটিভ থাকে তাহলে তার বিবাহ হতে চাইবে না, বা বিবাহ হলেই অশান্তির পর অশান্তি তৈরি হবে। অনেক ক্ষেত্রে অনেক জায়গায় দেখা যায় 5 বছর তারা একসঙ্গে বসবাস করেছে বা একসঙ্গে সম্পর্ক কাটিয়েছে, বিবাহের 7 দিন পর্যন্ত তার টিকে নেই। 7 দিন, 1 মাস, 3 মাস, 1.5 বছর, 2 বছর সম্পর্ক ছেদ হয়ে গেছে, মনোমালিন্য তৈরি হয়ে গেছে। কারণ তখন হয় যে সে লাইফ পার্টনার। আপনি পার্টনারশিপ ব্যবসা যেমন বোঝেন, এটাও সেই লাইফের পার্টনার, আপনার লাইফের একটা পার্ট তিনি দখল করেন। সেই জন্য দেখবেন যে আমাদের শিব এবং পার্বতী, শিব এবং শক্তির, এবং সেখানে যে কানেকশান আমরা বলে থাকি যে অর্ধনারীশ্বর, দুজনের কানেকশান, সেই লাইফ পার্টনার, সেই কানেকশান, সেটার যদি কম্বিনেশন কানেকশান না থাকে, কেন হয় না? সপ্তমে জায়গায় অনেক সময় নেগেটিভ কোনো গ্রহ অবস্থান করছে, অশুভ কোনো গ্রহ অবস্থান করছে, সপ্তম ভাব পীড়িত হয়ে গেছে, সপ্তম ভাবের অধিপতি দুস্থানে গিয়ে কানেকশান রয়েছে, সেই ক্ষেত্রে তাদের বিবাহিত জীবনে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আসবে না। বিবাহের পরেই যত রকমের সমস্যা তৈরি হয়ে যাবে,
একের পর এক, এবং দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে 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 এক সময় একটা বিষের মতো সম্পর্ক তৈরি হবে, যেটা একই ছাদের নিচে থাকতে পারবেন না। তাহলে এই হচ্ছে বিবাহিত জীবনে আপনি সুখী হবেন না অসুখী হবেন, বিবাহিত জীবনে আপনার ক্ষেত্রে সুখ আছে কি না আছে, এটাই আজকের আলোচনা মধ্যে রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে আর কি, এর সঙ্গে সঙ্গে আর একটা বিরাট ইম্পর্টেন্ট যে জায়গা বিবাহিত জীবনের, দাম্পত্য সুখ, যেটা দ্বাদশ ভাব থেকে দেয় জন্মছকের, সেই দ্বাদশ ভাব দেখা গেল পীড়িত হয়ে গেছে, যেটা আপনার জীবনের শয্যা সুখ, যেটা আপনার জীবনের দাম্পত্য সুখ, যেখান থেকে পরবর্তী জেনারেশনের কানেকশান দেয়, সেই জায়গাটা আপনার ক্ষেত্রে সমস্যা। সেখানে কোনো অশুভ গ্রহ আপনার জীবনের, আপনার গ্রহ নক্ষত্র, আপনার জন্মছকের কানেকশান হয়ে গেছে, আপনার হাতের রেখায় নির্দিষ্ট কানেকশান পেয়ে গেছে। তার কারণে আপনার জীবনের সেই সুখ না পাওয়ার জন্য আপনার বৈবাহিক জীবনের কোনো তৃতীয় ব্যক্তির আনাগোনা, তৃতীয় কোনো মানুষের কথার প্রলোভনে আপনার জীবনটা বিষাক্তময় জায়গা তৈরি হয়ে যেতে পারে। তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা আপনি প্রতারিত পর্যন্ত হয়ে যেতে পারেন, যেটা আপনার দাম্পত্য জীবনের একটা চরম পরিণতি নিয়ে যেতে পারে। সেজন্য এগুলো প্রত্যেকটার গুরুত্ব রয়েছে। এই ভাবগুলো যাদের ক্ষেত্রে শুভ রয়েছে, তাদের ক্ষেত্রে বিবাহিত জীবনের অল্প কিছু সমস্যা আসলেও সে জায়গাগুলো রিকভারি হয়ে যায়, ভালোভাবেই থাকে। কিন্তু পরিণতি যদি নেগেটিভ থাকে, তাহলে তার পরিণতি কিন্তু নেগেটিভ দিকে চলে যাবে, অশান্তির দিকে চলে যাবে, এবং যেটা আপনার জীবনটাই অসুখী দাম্পত্য জীবন বলেই পরিণতি হবে। সেই জন্য আমি বারবার বলি যে প্রত্যেকটা কানেকশান, গ্রহ নক্ষত্র, তার সঙ্গে সঙ্গে শত্রুতা, কখনো কখনো দেখা গেল যে বিবাহিত জীবন ঠিক রয়েছে, কিন্তু সমস্যা একটা জায়গায় রয়েছে, পঞ্চম ভাব। কারণ আপনি বিবাহ করেছেন, সব ঠিক আছে, পরবর্তী জেনারেশন, সন্তান নেওয়ার জায়গাটা কতটা পাওয়ারফুল আছে, দেখা গেল নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে, এবং সেক্ষেত্রে পঞ্চম ভাব পীড়িত। তাহলে আপনার প্রচুর অর্থ রোজগার করছেন, সব ঠিক আছে, দাম্পত্য জীবনে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, কিন্তু সন্তান নেই, যেটা পরবর্তী জেনারেশনের জন্য আপনার গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। তাহলে সেই জায়গাটাও কিন্তু আপনার সুখী দাম্পত্য জীবনের গুরুত্বপূর্ণ। কারণ প্রত্যেকটা মা কিন্তু অর্থাৎ প্রত্যেকটা মেয়ে কিন্তু মা হতে চায়, এবং মা ডাকটা তাদের কাছে একটা জীবনের খুব গুরুত্বপূর্ণ জায়গা দখল করে। তাই এই জায়গাটাও কিন্তু জেনে রাখবেন, আপনার বিবাহিত জীবনের পাওয়ারফুল কানেকশন না হলে সেটা কিন্তু সন্তানের জায়গা আসে না। সেই জন্য প্রত্যেকটা ভাব, যেমন বললাম, সেই দ্বিতীয় ভাব, চতুর্থ ভাব, পঞ্চম ভাব, সপ্তম ভাব এবং একাদশ ভাব, দ্বাদশ ভাবের কানেকশান, এবং এর সঙ্গে সঙ্গে যুক্ত রয়েছে যে গ্রহগত শুক্র, মঙ্গল, চন্দ্র, এদের অবস্থান, মঙ্গলের সঠিক অবস্থান আপনার জীবনকে সুপ্রসন্ন তৈরি করতে পারে, না হলে আপনার বৈবাহিক জীবন ভালো হবে না। সেই জন্য জেনে রাখুন, আমি বারবার বলি, কখনো কখনো কোনো মানুষ শত্রুর কবলে পড়ে যায়। কেন হয়? ওই কম্বিনেশন কানেকশানের কারণে। কখনো কখনো কোনো মানুষ দেখা হলো একটা মানুষের কাছে প্রচণ্ড অনুপযুক্ত। তাহলে কেন হয়? এগুলো প্রত্যেকটা কারণ রয়েছে। আমি সেই জন্যই বারবার বলি যে প্রতিকার, প্রতিবিধান, সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বার নোট ডাউন করে রাখুন। কারণ বিগত দিনে বহু মানুষ তারা প্রতিকার, প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় ভালো রয়েছে। শুনতে থাকুন যে সকল মানুষ বিগত দিনে তাদের প্রতিকার, প্রতিবিধান নিয়েছে তারা কতটা ভালো রয়েছে, তাদের মুখ থেকে শুনুন, শুনতে থাকুন। আর প্রত্যেকের জীবনের ভালো হোক, সুস্থ থাকুন এবং আরও ভালোভাবে আপনাদের জীবনটা চালনা করুন। এই শুভকামনা রইল। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে।
দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসেন তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি দাদার কাছ থেকে কথাগুলো শুনছিলাম, শুনতে শুনতে দাদা আমাকে হঠাৎ করে থামিয়ে দিতে বললেন এবং দাদা বলছেন যে আমার কথাটা আগে শুনুন। সত্যিকার ওনার কথাটা আগে কিন্তু শুনতে হবে, সেই জন্যই আমি আবার দাদার কাছ থেকে শুনতে চাইবো যে আচ্ছা দাদা, আপনার মনে কি কোনো ক্ষোভ ছিল, কোনো অসন্তোষ ছিল, যে কারণে আপনি সব বাধা পেরিয়ে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এসেছেন? আমি একজনের কাছে গিয়েছিলাম, নাম প্রকাশ করব না, কিন্তু খুব বলে যে ভালো ভালো ভালো, মানে নিজের সম্বন্ধে অনেক ভালো একটু বাড়িয়ে বলে আর কি, কিন্তু কার্যক্ষেত্রে সেটা হয় না। আমি প্রোগ্রাম দেখে আমিও গেলাম, যাওয়ার পরে আমাকে বললে এই প্রতিকার লাগে, প্রতিকার করলাম, দেখলাম প্রতিকার করার পরে এবার আমাকে একটা নিয়ম ছিল, সেই নিয়মটা হওয়ার পরে আমি বললাম, ফোন করলাম, ফোন ধরে না, ফোন করলে ফোন ধরে না। যাই হোক, সে জানি আমার পয়সাটা জলে গেল। এবার একদিন আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি 2:35 নাগাদ, সাড়ের দিকে প্রোগ্রাম হচ্ছে। প্রোগ্রামটা ভালো পছন্দ হলো, আমি ফোন লাগালাম। সেই দিনকে ফার্স্ট দেখলাম আমার মানে ভবিষ্যতে কি হয়েছে না হয়েছে সঙ্গে সঙ্গে আমার 3-4টে কথা সঠিক বললো। সেদিনকে ছিল মঙ্গলবার, আমি বললাম দেখাবো, বলে আজকে মঙ্গলবারে হয়ে যাবে। আমি চলে এলাম সঙ্গে সঙ্গে স্যারের কাছে। যখন আমি আলোচনা করছি বসে, স্যার বলে এই প্রোগ্রামটা দেখলাম না কিছুক্ষণ আগে। আমি হ্যাঁ স্যার, আমি 2:35 আমি প্রোগ্রাম দেখেছি, রাত্রিবেলায় আবার এসেছি 8:30টার সময়। স্যারকে আবার দেখালাম কালীঘাটে, মানে একটা রাজবাড়ি না কি, ওইখানে দেখালাম। হ্যাঁ, ওখানে দেখালাম। স্যার আমাকে যেগুলো বললো সবগুলোই ঠিক, মানে আপনার পাস্ট কি হয়েছে না হয়েছে সব কিন্তু বলেছেন ডক্টর গৌতম শাস্ত্রী, এবং আপনার ডেটা নিয়ে। আপনার সঙ্গে কিন্তু ডক্টর গৌতম শাস্ত্রীর আগে কখনো দেখা হয়নি, ওই প্রথম কিন্তু দেখা হয়েছিল, তাই কি? সেটা বলুন দর্শকদের। আমার কথা হচ্ছে, আমি টিভিতে দেখলাম, দেখার পরে ভালো লাগলো প্রোগ্রাম দেখে আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম। এত ভালো প্রোগ্রাম, এত ভালো কথা বলে, আমার খুব ভালো লেগেছে। আমি সেই দিনকেই রাত্রিবেলা কালীঘাটে দেখানোর পরে আমাকে বললো এইটা লাগবে। আমার ঠিক আছে, তোমার ব্যবসা চলছিল, ব্যবসা একটু প্রবলেম হয়েছে, আমার কাছে আসবে, প্রতিকার করে দেবো, ঠিক হয়ে যাবে। আমি খুব খুশি। আমাকে তারাপীঠেও যেতে বলেছিল, আমি বললাম তারাপীঠ আর যাবো না, আপনার বাড়িতে রত্নন্দী কালী পুজোয় যাবো। আমি খুব খুশি, আমার কাজ হয়েছে, মানে হয়েছে বলে আগে কাজ করিয়েছি। আচ্ছা আচ্ছা, এবার তা বলে আরো কাজ আছে, আমার কাজ আছে, 8:30 অব্দি রাত 8:30 থাকতে হবে। মানে এটা কি আমার সঙ্গে স্বীকার করবেন দাদা যে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলে সাকসেসটা হাতের মুঠোয় পাওয়া যায়? আমি ফার্স্ট টাইম তো এলাম, আমি এর আগে কাজ করিয়েছেন আপনি? না স্যারের কাছে করিনি, অন্য জায়গায় করেছি। কোনো আপনার মধ্যে কি এটুকু আশা জাগছে? স্যার আমাকে যেটা বলেছে অরিজিনাল কথা বলেছে, আমার ভবিষ্যতে কি হয়েছে না হয়েছে সবই বলেছে। আমার ভালো লেগেছে, নির্দ্বিধায় আমি চলে এসেছি। তবে এখানে আসলে আশা করি ভালো লোকে, আমি তো এসে দেখলাম যে ভালো, লোকেরা আসুক, ভালো সাকসেসফুল পাবে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এবার দিদির কাছে চলে যাই। দিদি, আপনার নামটা বলুন। আমার নাম দীপ্তি মণ্ডল, দীপ্তি মণ্ডল, কোথা থেকে আসছেন? পাটানগর থেকে আসছি। পাটানগর থেকে দীপ্তি মণ্ডল, আজকের এই শুভ দিনে রটন্তী কালী পূজা উনি চলে এসেছেন। মনের মধ্যে কি কোনো কিছু আছে যে এমন কিছু যে আজকের এই দিনটা আমি কাজে লাগাবো, আজকের এই শুভ দিনটা আমার জীবনের খুব মহত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দিন, সেই বিষয়ে কি আপনি কিছু বলতে পারবেন? হ্যাঁ, আজকের দিনে আমরা অমাবস্যা, একাদশী, পূর্ণিমা আমরা এমনি পালন করি, মানে সেই হিসাবে এই দিনটা তো খুবই ভালো। তো আমার এখানে আসার তাৎপর্যটা আমি শুনতে চাইছি। তাৎপর্যটা হচ্ছে, আমার হাজবেন্ড ওই ফোনে ওনাকে ফোন করেছিলেন, ফোন করার পরে উনি বিগত 4 বছর আমাদের কি ক্রাইসিসের মধ্যে আমরা চলছি সেটা সঠিক বলে দিল একবার ফোন করতেই। এবং ওর ডেট অফ বার্থটা নিয়ে ওনার যে চার্টটা বার করেছিলেন, বার করে উনি পারফেক্ট আমাদের জীবনধারাটা বলে দিতে পারলো। তো ওনার বলাতে আমারও খুব ভালো লাগলো। ও বলল যে দেখো, এরম কিন্তু এমনটা কেউ বলতে পারেনি, কিন্তু ইনি পুরো ডিটেলসে বলে দিল যে আমরা কি সমস্যার মধ্যে চলছি, আমাদের কি হচ্ছে না হচ্ছে, তাহলে এনাকেই একবার দেখাই। সঙ্গে সঙ্গে ওই জন্যই
মানে ফোন করে ওই দিনকেই দেখিয়েছি। তা উনি বললেন যে তোমার একটা রেমেডি দিতে হবে। তো রেমেডিটা দেওয়ার জন্য বলল যে আপনি এখানে এসে পরের সপ্তাহেও নিয়ে যেতে পারেন, না হলে আমি 10 তারিখে যাব তারাপীঠে, ওখানেও আপনারা আসতে পারেন, না হলে 18 তারিখে অমাবস্যা, মৌনী অমাবস্যাতে আমার বাড়িতে ক্রিয়া হবে এবং হোমযজ্ঞ হবে, ওখানে যদি আসতে পারেন ওখানেও এসে ধারণ করতে পারেন। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে এখানেই আমরা আসবো, আপনার বাড়িতেই আসবো। তাই আমরা আজকে এসেছি। আজকে ওর ক্রিয়া হয়েছে এবং ওইটা ধারণ করিয়েছেন এবং পরবর্তী হোমযজ্ঞে হবে, সেটা দেখার অপেক্ষায় আছি। এবারে দেখি কি হয় পড়ার পরে, বিশ্বাস নিয়ে তো করছি। কিন্তু একটা ডেটাতে ডক্টর গৌতম শাস্ত্রী লাস্ট 4 ইয়ার্স পাস্ট হিস্ট্রি বলে দিয়েছে। এটা কিন্তু যাতা কথা নয়, একদম একেই বলে হচ্ছে কারিশমা। একদম এই জন্যই ওনাকে আমার ভালো লেগেছে যে চলো ওনার কাছেই চলো। এরকমটা তো কেউ এরকম তো বলতে পারিনি, কিন্তু ইনি ডিটেলসে বলে দিল যে আমাদের কি কি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, কি কি হচ্ছে, আমাদের কি হয়েছে সব বলে দিতে পারলো। যে একটা ডেট অফ বার্থ নিয়ে এভাবে বলে দেওয়াটা মুখের কথা নয়। তাহলে তুমি এত তো অনেক জায়গায় গেছো, তাহলে চলো ওখানেই চলো, দেখো কি হয়। ক্ষুদ্র একটা ডেটা তা থেকে বলে দেওয়া সত্যি অসম্ভব ব্যাপার। এই অসম্ভবকে সম্ভব করেন ডক্টর গৌতম শাস্ত্রী। হ্যাঁ, উনি তারাপীঠ মহাশ্মশানে গিয়ে মহাযজ্ঞ করেন, উনি কামাখ্যায় গিয়ে মহাযজ্ঞ করেন। এই অমাবস্যাগুলোতে কিন্তু আপনারা ওনাকে পাবেন তারাপীঠ মহাশ্মশানে, ওনাকে পাবেন কামাখ্যায়, ওনাকে পাবেন কঙ্কালীতলায়, বিশেষ প্রয়োজনে বেনারসে। বিভিন্ন অমাবস্যায় কিন্তু গুরুত্ব অনুযায়ী, তার তথ্য অনুযায়ী তিনি চলে যান এইসব স্থানে এবং গিয়ে কিন্তু কঠিন থেকে কঠিনতর তন্ত্রক্রিয়া গুরুত্ব সহকারে করেন আপনাদের জন্য। বলছে ওর খুব শরীরটা ভালো থাকে না, তারপরে ওর চাকরি তো বলে কি আসতে পারে, বাধা আসতে পারে, বদনাম আসতে পারে চাকরির ওইখানে। তারপরে ওর মাঙ্গলিক দোষ আছে একটু, আর অনেক কটা দোষ আছে, স্যার গুলো কাটিয়ে দেবে। কিছু কথা না বলা যায় না, ঝর্ণাদি কিন্তু সেই কথাগুলো বলতে চাইছেন না। এগুলো সিক্রেট রাখাই প্রয়োজন, কেননা ব্যক্তিগত কিছু সমস্যা থাকে, যে সমস্যার কথা একমাত্রই ডক্টর গৌতম শাস্ত্রী জানেন। প্রত্যেকেই ওই জন্য কিন্তু এখানে আসছেন। যেখানে কিছুই সম্ভাবনা থাকে না, সেখানে কিন্তু সম্ভাবনার আশার আলো জাগান এবং বাস্তবে সেটা পরিণত করেন ডক্টর গৌতম শাস্ত্রী। হয়েছে হয়েছে সবার, আমার বৌমা ভালো হয়েছে। এই আমার কাকা শ্বশুর টশুর বাড়ির থেকে না সব বৌমা টোমারা সবাই আসে, সবাই এসে উপকার হয়েছে। তা ওদের সাথে আমার বৌমাকেও পাঠিয়েছিলাম। বৌমার বাচ্চা দুবার ওরকম হয়েছিল বলে এই স্যারের কাছে এসেছিলাম। এখন বৌমার মেয়ে হয়েছে, তাই এখন সব ভালো আছে। তাই আবার একটু মেয়েরও হাত দেখালাম, মেয়ের খুব এসব বললো, তাই মেয়েকে আবার নিয়ে এসেছি। আপনার নাম? মিনতি মন্ডল, কোথা থেকে আসছেন আপনি? কৃষ্ণনগর ভীমপুর। আচ্ছা, কি কারণে এসেছেন এখানে? বৌমার জন্য এসেছি। আচ্ছা, কি কোনো সমস্যার কারণে? সমস্যা, হ্যাঁ সমস্যা বলতে ওনার একটু ওনার মা মারা গিয়েছিল আচ্ছা, আগুনে পুড়ে, ভয় ভয় করে সবসময়। আপনার নামটা কি? অর্চিতা মন্ডল। অর্চিতা মণ্ডল। অর্চিতা মণ্ডলের মা মারা যায় এবং তারপর থেকেই ওনার একটা ভয় ভয় ভাব থাকে, যেন মনে হয় মা বোধহয় আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, এরকম ধরনের কিছু কি? হ্যাঁ, ছেলে ফোন করলো আপনাকে? হ্যাঁ, ছেলে হঠাৎ করে মানে হঠাৎ করে ফোন? হঠাৎ করে একদিন ফোন করে বলছে, বাবা তুমি কোথায় আছো? আমি একটু অসুবিধার মধ্যে পড়ে আছি, তো আমি তোমার সঙ্গে ইমিডিয়েট কথা বলতে চাই। আমি তখন ওখান থেকে দিল্লিতে ছিলাম, দিল্লি থেকে আমার মানে ফ্লাইট করলাম, ফটাফট এমার্জেন্সিতে আমি চলে এলাম। আর ছেলে ফোন করেছে, এটা আমার কাছে একটা বিশাল বড় একটা মানে যে ছেলে চলে গিয়েছিল, মানে বাবাকে একটু বলতে গেলে আপনার ছেলের সাথে প্রায় সম্পর্ক শেষ, তলানিতে এসে ঠেকেছিল। সেই ছেলে কিন্তু মিরাকেল ভাবে আপনাকে ফোন করলো এবং বললো যে আমি আসতে চাই বাবা। আসতে চাই বাবা। এবং ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এই বিষয়টা নিয়ে উত্থাপন করার ঠিক 41 কি 42 ডেজের পরেই উনি চলে এলেন, তাই তো? উনি চলে আসার পর, বাবা আমি তোমার কাছে থাকতে চাই, আর তুমি কি পড়াশোনা করবে? তো বললো, বাবা তুমি কি বলতে চাও? আর তুমি সিএ পড়ো, আমার যখন বিজনেস আছে, তোমারই ওয়ারিশ সূত্রে তুমি। তারপরে আমি আলোচনা করে 70% শেয়ার ওনাকে দিয়ে ছেলেকে দিয়ে দিলাম। আমি এখন প্রায় 1 বছরের ওপর হয়ে গেছে
এখন ছেলেটা এখানে সে পড়ছে, সেটেল হয়ে গেছে পুরো। সব থেকে বড় ব্যাপার, কম্পিটিশন মার্কেট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ইন্ডিয়াতে আমাদের প্যান ইন্ডিয়াতে কাজ চলছে। আমি অনেক কন্ট্যাক্ট আমার কাছে আছে, বাট রেলের টেন্ডারের জন্য আমার খুব ঝামেলা চলছিল প্রচন্ডভাবে। হঠাৎ করে রেলের ডিআরএম, এই যে আসানসোল আর এই যে আমাদের আন্ডার ডিভিশনের যে ডিআরএম একদিন আমাকে ফোন করছে, বাবু আপনি তো L1 হয়ে গেছেন, আপনি জানেন না? আমি দেখিনি, আমি হোপলেস হয়ে গেছিলাম, না রেলের টেন্ডার কি হবে, আমি একটা সাধারণ মানুষ, অত বড় টেন্ডার আমি কি করে পাবো। পট করে দেখি অনায়াসে বলছে আপনি তো L1 হয়েছেন, 28টা কোম্পানির মধ্যে আপনি L1 হয়েছে। আচ্ছা, এই একটা গেল। তারপরে টোটালি ডকুমেন্টস আছে, এ নয়, এটা টোটালি আমাদের 37,000 ইন্ডাস্ট্রি আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তার মধ্যে 500 ইন্ডাস্ট্রিকে সেন্ট্রাল চুজ করেছে, যেটা বেশি এমপ্লয় করে। তো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা অ্যাওয়ার্ড এসছে যে 500 কোম্পানির মধ্যে আমাদের কোম্পানি একটি কোম্পানি। এটা আমার কাছে সব থেকে বড় পাওনা। এই জিনিসগুলো উনি বলেছিলেন, যে আমি যে জিনিসগুলো বলছি, ডক্টর গৌতম শাস্ত্রী উনি বলেছিলেন আমাকে, মানে একটা ভবিষ্যৎবাণী। আচ্ছা, আমি মানতাম না। বলেছিল আপনি এইসব কাজগুলো করবেন, আপনার সময়টা প্রচন্ড ভালো আসছে, তবে 7:30 চলে যাবে, কিন্তু আপনি ঘাবড়াবেন না। যদি কোনো অসুবিধা হয় আপনি আমার কাছে আসবেন, লাগাতার কন্ট্যাক্ট রাখবেন, তার জন্য কোনো পয়সা লাগবে না। তখন আমি বললাম যে ঠিক আছে, কখনো কখনো অমাবস্যা, আজকে জাস্ট আমাকে ডেকেছিল, অনেক দুটো অমাবস্যা আমি মিস করেছি। আচ্ছা, এই প্রসঙ্গে কি আমি বলতে পারি যে বন্ধ ভাগ্যের দরজা খুলে দিতে পারেন ডক্টর গৌতম শাস্ত্রী? আমি এটা 80% আমি আমার মনে, মানে 80% বলতে পারি। আমি 20% থেকে রাখতে পারি না, কারণ ভাগ্য একটা কাজ করে। 80% আমি বলে দিতে পারি। তার মানে কিন্তু জগন্নাথ মিত্র স্বীকার করছেন যে 80% আমি 80% একদম বিলিভ করি। বন্ধ ভাগ্যের দরজা খুলে দিতে পারেন ডক্টর গৌতম শাস্ত্রী। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। থেকে উনি যখনই করবেন, 3-4টে ওনার কন্ট্যাক্ট আছে, ওনার কথাগুলোকে শুনতে হবে। খুব ভালো লাগলো জগন্নাথ মিত্রের সঙ্গে কথা বললাম। জগন্নাথ মিত্র কিন্তু একটাই কথা বলেছেন, যে আমার যে সব সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু হতে পারে যে তার কেরিয়ারের দিক থেকে, তার ব্যবসার দিক থেকে, কিন্তু আরেকটা সম্পর্ক, যে ছেলে আসবে নাই, একদমই সব থেকে মেন আছে, যে আসবেই না বলেছিল বাবার কাছে, সে কিন্তু ফিরে এসেছে। কার জন্য? ডক্টর গৌতম শাস্ত্রীর জন্য। আপনারাও যারা এই অনুষ্ঠান দেখছেন তারাও কিন্তু এক বাক্যে স্বীকার করবেন যে সাকসেস হাতের মুঠোয় এনে দেন ডক্টর গৌতম শাস্ত্রী, বন্ধ ভাগ্যের দরজা খুলে দেন ডক্টর গৌতম শাস্ত্রী। কি নাম আপনার? আমার নাম মানিক করগুপ্ত। মানিক করগুপ্ত। আপনি কোথা থেকে এসেছেন? আমি কল্যাণী থেকে এসেছি। কিসের টানে, কিসের আকর্ষণ এখানে আসা? আমি অনেক জ্যোতিষীদের কাছে গিয়েছিলাম, কিন্তু আমি সেভাবে ফল পাইনি। আমি তারপরে টিভিতে ফলো করি, কার কাছে গেলে পাওয়া যায়। ফল তো পাওয়া যায়, কিন্তু কার কাছে গেলে আমি ফল পাবো সেটা আমি চেষ্টা করি। দেখতে দেখতে ওনার প্রোগ্রাম দেখি, এবং ওনাকে আমি অনেক দিন ধরে ফলো করি। ফলো করার পরে আমার মনে হলো যে এরকম একটা ডক্টর গৌতম শাস্ত্রী ভদ্রলোক, ওনার কাছে গেলে আমি আশা করি কাজ পাবো। যে কাজের জন্য আমি চেষ্টায় রয়েছি সেই কাজটা আমি পাবো। মানে আপনি যে সমস্যা জর্জরিত, ডক্টর গৌতম শাস্ত্রী সেই সমস্যা থেকে আপনাকে উদ্ধার করতে পারবেন, এটাই আপনার বক্তব্য। এটাই আমার বাবা। মানিক বাবু খুব সুন্দর বললেন, কিন্তু অনেকের অনুষ্ঠান দেখেছেন, কিন্তু ডক্টর গৌতম শাস্ত্রীর যে প্রেডিকশন টিভিতে, সেটা থেকে অনেকেই অ্যাট্রাক্ট হন, যে একটা সামান্য ডেটা ফোনের মাধ্যমে বলে দিচ্ছে, তারপরে কি করে ভদ্রলোক তার পাস্ট, তার প্রেজেন্ট অ্যান্ড ফিউচার ডিটেলসে বলে দিচ্ছে। সেই কারণে মানিকবাবু চলে এসেছেন আজকে, এবং উনি আশাবাদী ওনার যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান হবেই হবে, তাই তো? হ্যাঁ, আমি সেই আশাতেই ওনার কাছে এসেছি, এবং আমি বেশি দিন হয় না এসেছি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। সত্যি শুনলে আমার এমনিতেই ভালো লাগে যে দাদা আমার এই সমস্যাটা ছিল, আমি এখান থেকে বেরিয়ে আসলাম, আমার ভালো হয়ে গেছে, আমি চাকরি পেয়েছি, আমার সন্তান হচ্ছিল না, সন্তান এসছে, আমার চাকরিটার জন্য খুব সমস্যা ছিল, আমি চাকরি পেয়ে গেছি, আমার প্রমোশন পেয়ে গেছি, আমার বাড়ি একটা কেনার দরকার ছিল, বারংবার বাধা হচ্ছে, বাড়ি পেয়ে গেছি, আমার স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড সমস্যা ছিল, বর্তমানে আমরা এখন খুব ভালোভাবে আছি, পরবর্তীতে বিভিন্ন ধরনের প্ল্যানিং রয়েছে কিভাবে কি করা যায়,
এই ধরনের ক্লায়েন্টই কিন্তু আমার কাছে বেশি দেখবেন, অর্থাৎ সবই রেফারেন্স ক্লায়েন্ট, অর্থাৎ তারা প্রতিকার নিয়েছে। আমি বারবার বলি যে প্রতিকার আগেই আপনার দেওয়া সম্ভব দরকার নেই, আপনি কিছুদিন ওয়েট করুন। বা কখনো কখনো বলি যে দেখুন যে অনেকে আসে যে আমার এই প্রতিকার সব একসঙ্গে করে দেন, আমি বলি না, দরকার নেই। তাহলে অনেক সময় মেয়ের করাচ্ছে, ছেলের করাচ্ছে, হাজবেন্ড সবার করাচ্ছে, আমি বলছি একজনের নেন, তারপরে আপনি সেখান থেকে রিকভারি করুন, সেই জায়গাটা কতটা ফল পাচ্ছেন দেখুন, তারপরে নেক্সট পরবর্তী জায়গাগুলো করে দেবো। এবং সেইভাবেই আমি দিই, অর্থাৎ আজকে ছেলের জন্য এসছে, ছেলের দুদিন পরে দেখুন তার কতটা ফিডব্যাক, ভালো পজিটিভ জায়গা আসছে কিনা, এবং তারা সেটা দেখছে পজিটিভ জায়গায় আসছে, ভালো হচ্ছে, তারপরে অন্যান্য পরিবারের সমস্ত মেম্বাররাই করছে। আমি এইভাবেই করে দিই। অন্যরকম মনে করবেন, কারণ আপনি প্রশংসা শুনতে পছন্দ করেন না। এটা দেখুন, এগুলো মানে প্রত্যেকটা ক্যালকুলেশনের বিষয়। জ্যোতিষশাস্ত্র সবসময় ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করে, এবং সেটা সঠিক ক্যালকুলেশন যে পারে সে করতে পারে, এবং সেটা সবটাই গুরুমুখী বিদ্যা। গুরুমুখী বিদ্যার বাইরে আপনি কোনোভাবে কিছু করতে পারবেন না। আর দেখুন, আমি শুধুমাত্র যে শুধু ওয়েস্ট বেঙ্গল বলুন তা না, আমার অল ইন্ডিয়া বেস আমার ক্লায়েন্ট রয়েছে, এবং অল ইন্ডিয়া শুধু বললে ভুল হবে, আমার কিন্তু অল ওয়ার্ল্ড বেস করে এখন বর্তমান ক্লায়েন্ট রয়েছে। তারা বিভিন্ন সূত্র ধরে তারা সেই যোগাযোগ এসছে, এবং তারা এই আবার বলছি, এগুলো কিন্তু প্রত্যেকটা তারা একজন প্রতিকার নিয়েছে তার সূত্র ধরে, তারাও কিন্তু প্রতিকার নিয়েছে। আজকে এই যে গত দুদিন আগে ফোন করেছিলেন একজন, তাকে আমি 1 মাস আগে প্রতিকার দিয়েছি, সেটা প্রতিকারটা পৌঁছাতে পারিনি, তারা নিজেরা পৌঁছে দিয়েছে। আমি সেই জন্য বলি যে অল ইন্ডিয়া সার্ভিস আমরাই দেব, আর ওয়ার্ল্ড বেস সার্ভিসটা আপনাদের দায়িত্বে সেটা কালেক্ট করতে হবে। এবং সেইভাবে কিন্তু তারা নিয়ে যাচ্ছে, এবং বললো যে আপনি কাজ করার পর, এই যে 1 মাস কাজ হয়ে গেছে, আমি কাজ করার পর আমার মা যখন আমাকে বললো যে তোমার কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি তারপরে কিছুদিনের পর থেকে আমার যে সমস্যা ছিল পুরো সমস্যা কেটে গেছে। কিন্তু তা কেন হয়েছে, তার জন্য কিন্তু কারণ রয়েছে। আমি বারবার বলি, দেখো প্রতিকার প্রতিবিধান যে জিনিসটা দেওয়া হয়েছে, আপনার সন্তান সেটা ধারণ করতে পারছেন না, সেটা তার জন্য মা বা বাবা যে কোনো একজন করতে হবে। অর্থাৎ সন্তানের জন্য মা বাবা করলেই সেটার এফেক্ট হবে। এবং সেই অনুযায়ী ওনারা বাইরে ছিলেন, ওনারা ইউএসএ আছেন, কিন্তু আজকে তিনি এই কলকাতার একটা নির্দিষ্ট জায়গায় থেকে তার মা সেই ক্রিয়া নির্দিষ্ট করেছে, তার এফেক্টটা সে পেয়েছে। কারণ প্রত্যেকটা এটা কিন্তু নারীর টান সন্তানের সঙ্গে মা বাবার, তাহলে সেই নারীর টানটা কিন্তু অবশ্যই কার্যকরী। এবং সেই জন্য আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। এই যে কৃষ্ণনগর থেকে অর্চিতা মণ্ডল, তার সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছেন যে তার মা মারা যাবার পর তার যে আত্মা অর্চিতাকে ছাড়তে চাইছে না, কিন্তু অর্চিতার একটা ছোট্ট মেয়ে রয়েছে, তার স্বাভাবিক জীবন বা তার ভবিষ্যৎ জীবন নিয়ে সে ওরিড, সেই কারণে তার আপনার কাছে এসেছেন বা এসেছিলেন। আজকে সেই জায়গা থেকে, সেই উপদ্রব থেকে সে কিন্তু মুক্ত। এই যে ভৌতিক উপদ্রব বা একটা আত্মার উপস্থিতিকে খণ্ডন করা, এটা তো একটা অসাধ্য সাধন। আপনি আবারও স্বীকার করবেন না আমি জানি, তবু এটা এই প্রসঙ্গে আপনি যদি কিছু বলেন। আমি বারংবার বলে থাকি যে আত্মা সে শুধুমাত্র দেহ পরিবর্তন করে, জাস্ট দেহ পরিবর্তন করে অন্য দেহে সে রূপান্তরিত হয়। আমাদের আত্মা কিন্তু অমরণশীল বলা হয়। এবং এই যে ওনার ক্ষেত্রে আমি দেখেছি, দেখবেন যে আপনি সামনে যখন দেখবেন ওনাকে, তখনই মনে হবে যেন ওনার মধ্যে একটা নেগেটিভ এনার্জি কাজ করছে। এটা যারা মোটামুটি বোঝেন তারা সামনে গেলে বুঝতে পারবেন যে ওনার মধ্যে নেগেটিভ, ওনার চোখের দেখার ভাব বা অন্যান্য সব ক্ষেত্রে, এবং ওনার বাস্তুগত জায়গাতেও সমস্যা রয়েছে, এবং সেটা হয়তো মনে হয় সেখান থেকে পরিবর্তন করে ফেলেছে, কিন্তু ওনার মধ্যে সেই নেগেটিভ এনার্জিটা অলরেডি প্রবেশ করেছে। এবং সেটা যদি ওনার সামনে বলি তাহলে ওনারা অনেকটা ভীত হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। সেটা তো ওনাদেরকে সেইভাবে বলা হয়নি, বলা হয়েছে যে এটার একটা এফেক্ট রয়েছে আপনার। তা সেই অনুযায়ী আজকের যে আপনারা দেখলেন যে ওনার আজকে এই নির্দিষ্ট তিথিতে কাজ করা হলো, এবং এই নির্দিষ্ট তিথিতে কাজ করে ওনারা ওই জায়গার থেকে বেরিয়ে আসলেন।
এবং ওটা কিন্তু আরো 3টে স্টেপে কাজ হবে, মানে একটা স্টেপে কাজ হবে না। তবুও ওটা অনেকটা প্রোগ্রেস হবে, ওনার মধ্যে কিছু পরিবর্তন হয়ে যাবে। ওনার যে সমস্যা, অনেক সময় এই ধরনের নেগেটিভ এনার্জি যার মধ্যে ক্রিয়েট হয়, তার সর্বপ্রথম ঘুম হয়ে যায়, বন্ধ হয়ে যায়, ঘুম ঠিক মতো হয় না, পায়ের নখের প্রবলেম হয়, জয়েন্টে প্রবলেম হয়, শারীরিক যে নির্দিষ্ট নিয়মাবলীগুলো রয়েছে আমাদের শরীরের, সেইগুলো কোথাও না কোথাও ব্রেক করে যায়। তাহলে এগুলো আপনারা বুঝবেন। তাহলে এবং খাওয়া দাওয়া অনেক সময় এদের ক্ষেত্রে কিন্তু কম হয়ে যায়, আবার কথায় কথায় এরা রেগে যায়, এটা ওনার মধ্যে রয়েছে। তাহলে সেই জন্য আজকে নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে সেটাকে নির্দিষ্টভাবে প্রতিকার প্রতিবিধান করা হলো, এবং এই প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকে আগামী কটা দিন সেইভাবে করবে, ক্রিয়া করবে, ওনাকেও ক্রিয়া করতে হবে যাতে ওনার ওই অশুভ শক্তিটা ওনার আশেপাশে না আসতে পারে। এবং সম্পূর্ণভাবে হয়তো সেটা কিছু কিছু এফেক্ট থাকবে, সেটা পরবর্তী অমাবস্যার দিনে আবার পুরোপুরি নির্মূল করে দেওয়া যাবে। আরেকজন ভদ্রমহিলার সঙ্গে কথা বলছিলাম, তিনি বললেন যে আমার মেয়ের চাকরি এবং চাকরি পাওয়ার পর তার প্রমোশন, সেটা কিন্তু স্যারের হাত ধরেই হয়েছে। এটা কি করে সম্ভব? চাকরি তো পেয়েছে ঠিক আছে, তারপরে তার প্রমোশন, যেখানে প্রমোশনটা হবার নয় সেই প্রমোশন সে পেয়ে গেল, তার কৃতজ্ঞতা স্বরূপ আজকের এই তিথিতে সে পুজো দিয়ে এসেছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল তার প্রতিভা রয়েছে, কিন্তু সেই প্রতিভা সে সঠিকভাবে কাজে লাগাতে পারে না। এগুলো জন্মছকের নির্দিষ্ট কিন্তু ক্যালকুলেশনের মাধ্যমে বার করা সম্ভব হয়, এবং সেটা আমি দেখি যে হ্যাঁ, এই জাতকের প্রতিভা রয়েছে কিন্তু সে কাজে লাগাতে পারছে না। কি কারণ? কারণটা এই কারণ। তাহলে কারণ আমি যখন বললাম এবং ব্যাখ্যা করলাম এবং যখন বিস্তারিত বলতে থাকলাম, তখন বললো হ্যাঁ আমার এটাই হচ্ছে। তখন ওই সেই নির্দিষ্ট পয়েন্টটা জাস্ট প্রতিকার প্রতিবিধান মানে ক্যালকুলেশন ফার্স্ট। অর্থাৎ আপনি যখন রোগ এর জন্য কোনো ডাক্তারের কাছে ট্রিটমেন্টে যান, তখন সর্বপ্রথম যিনি ডাক্তার, তিনি কিন্তু ডাক্তারবাবু কিন্তু সর্বপ্রথম একটা টেস্ট করেন, যে টেস্টের মাধ্যমে সেটা কনফার্ম হন যে এই রোগটা ওনার মধ্যে রয়েছে কি না। এবং টেস্টে যখন রিপোর্ট আসে হ্যাঁ, তার মানে তখন তারপরে তার উপরে কিন্তু সঠিক মেডিসিন দেন। এক্ষেত্রেও কিন্তু দায়ী জ্যোতিষশাস্ত্র সঠিক ক্যালকুলেশন দেয়, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে ক্রিয়া, বিভিন্ন যে প্রতিকার, সেগুলো তার সঠিক ট্রিটমেন্ট, সঠিকভাবে তার ক্রিয়ার মাধ্যমে সেখান থেকে সে বেরিয়ে আসছে। এবং সেটাই তাই আমি করে থাকি, এবং সেটা গুরুর হাত ধরে শিখেছি এবং সেটা করে যাচ্ছি। ক্যালকুলেশনটা আগেই আপনাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এবং গুরুর কৃপা আপনার ওপর, সেই গুরুর আশীর্বাদ আপনাকে থাকতে হবে। তারপরেই আপনাকে এই কাজগুলো সঠিকভাবে করলে আপনার কাজে লাগবে এটা। আর তার সঙ্গে সঙ্গে শুনুন, আপনাকেও নিজেকে সেই জায়গা, অনেস্ট জায়গাটাকে আনতে হবে। আপনাকে বিভিন্নভাবে বিপথে পরিচালিত করার বিভিন্ন ধরনের শক্তি রয়েছে, সেই শক্তি সম্পূর্ণভাবে বিভিন্নভাবে আপনাকে কাজ করবে, যেই শক্তি আপনাকে যাতে বিপথে পরিচালিত করে। কিন্তু আপনি যদি নির্দিষ্ট লক্ষ্যে থাকেন এবং আপনি যদি নিজেকে অনেস্ট রাখতে পারেন, দেখবেন যে সঠিকভাবে আপনি যে যাই করছেন সেটা সঠিকভাবেই হচ্ছে এবং তারা উপকৃত হচ্ছে, এবং সেটাই আমি করে থাকি জাস্ট। এবং আরেকটি পরিবারের সঙ্গে কথা বললাম, তারা কিন্তু বলছে তার মেয়ে পড়াশোনা একদমই ভালো ছিল না, মাথায় ঢুকতো না, এবং পরীক্ষায় সে অকৃতকার্য হয়েছে। সেখান থেকে কিন্তু স্যারের কাছে আসার পর আজকে সে মেয়ে জয়েন্টে চান্স পেয়েছে এবং সে কিন্তু খুব ভালো দিকে যাচ্ছে। সত্যি এটা কিন্তু সবার সঙ্গে সঙ্গে মিডিয়ার যেমন প্রাপ্তি, সাধারণ মানুষ আম জনতারও প্রাপ্তি। কিছু কিছু সমস্যা থাকে যেগুলো সাময়িক হয়, আমি তার জন্য প্রতিকার প্রতিবিধান দিই না। অনেক ক্ষেত্রে আমি দেখবেন যে প্রতিকার প্রতিবিধান দিই না বলে তারা হয়তো একটু রেগে যায় যে আসলাম, আমার একটা প্রতিকার দরকার ছিল, দিল না। আমি দেখছি তার প্রতিকার দরকার নেই। একদমই ঠিক। আমার সঙ্গে কিন্তু আরেকজনের কথা হয়েছে, তিনিও বলেছেন কাউন্সিলিং এর মাধ্যমে কিন্তু তার সমস্যার সমাধান হয়েছে। প্রতিকার দরকার নেই আপনার। আমি কয়েকটা উপদেশ দিয়েছি, আপনি ওটা মেনে চলুন, তাতেই আপনার এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আমি সেইভাবেই কিন্তু গাইড করি মানুষের। আর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা, গ্রহগত সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া, দেখবেন অনেক সময় দেখা গেল তার মধ্যে প্রতিভা রয়েছে কিন্তু জ্ঞাতি শত্রু, কিছু কিছু শত্রু সেই জাতক জাতিকাকে এমন জায়গা করে দিয়েছে সে যাতে আর উঠে না বসতে পারে। তাহলে এগুলো শত্রুতার কারণে কখনো হয়, কখনো কখনো জেলাসি, যেটা হিংসার কারণে হয়। তাহলে সেইগুলো কিন্তু ক্যালকুলেশন, সেটাও জানা যায় যে এর ক্ষেত্রে ওইটার জন্য হচ্ছে কিনা, এবং সেই ক্ষেত্রে সেই ভাবেই তাকে
মানে গাইড করা হয়, এবং সেই গাইড মেনে চললে পরে তার জায়গা থেকে বেরিয়ে আসতে পারে সে। এই আর কি। কত সহজে সাবলীল ভাবে কিন্তু তিনি বলছেন, কিন্তু তার কাজটা অতটা সহজ বা সাবলীল নয়। কঠিন যেমন সমস্যা আপনাদের আছে, এই ক্রিয়াও কিন্তু কঠিন থেকে কঠিনতর, কিন্তু উনি তার সমাধান করেন। তার জন্যই আপনাদের সকলের প্রিয় ভালোবাসার মানুষ স্যার ডক্টর গৌতম শাস্ত্রী। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।